সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, ঢাবি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, মূল আলোচনায় যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, নিহত এক। সেনাবাহিনীর প্রত্যাশা সরকারের রূপরেখা অনুযায়ী নির্বাচন হবে, সেনা সদরের ব্রিফিং। বিএনপি ইতিবাচক, জামায়াতের কমিটি গঠন, উদ্যোগী 9 দল। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাই, শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান। এছাড়া মামদানির জয়, ট্রাম্পকে বার্তা, ইতিহাস গড়লেন মামদানি। দৈনিক ইত্তেফাক। চট্টগ্রামে বিএনপির জনসংযোগে প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত। সেনা সদরের ব্রিফিং, নির্বাচনে 1 লাখ সদস্য মাঠে থাকবে। মাইলস্টোন ট্র্যাজেডি, পাইলটের উড্ডয়ন ত্রুটি ও নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা। আর্থিক সংকটে থাকা 5 ব্যাংকের বোর্ড বাতিল। সমকাল। নির্বাচনী জনসংযোগে গুলি, নিহত 1, প্রার্থীসহ আহত 5। জামায়াতে প্রার্থী মনোনয়ন নিয়ে অসন্তোষ, বিরোধ। সেনা সদরের সংবাদ সম্মেলন, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা নিশ্চিত হবে। হঠাৎ 40 টাকা বৃদ্ধি, কারসাজির অভিযোগ, পেঁয়াজের দাম। যুগান্তর। বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা। মির্জা ফখরুল। মামদানির বিজয়, মানবজমিন। মামদানির রেকর্ড। চট্টগ্রামে গণসংযোগে গুলি, বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, নিহত 1। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আরও ভালো হবে, সেনা সদরের ব্রিফিং। বিএনপির মনোনয়ন, 63 আসন নিয়ে কৌতূহল। ইসলামী দলগুলোর নির্বাচনী জোট অনিশ্চিত। জাতিসংঘকে পদক্ষেপ নিতে মোমেনের চিঠি। কালের কণ্ঠ। চট্টগ্রাম 8 আসনের নির্বাচনী জনসংযোগ, বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, নিহত 1। বিএনপির জোটের জন্য 40 আসনে কঠিন হবে। জনগণের মতো সেনাবাহিনীও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। সিলেটের ডক্টর শফিকুর রহমান, জামায়াতের আমির। জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত। বিলুপ্তির পথে 5 ব্যাংক। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র মামদানি। দৈনিক কালবেলা। তফসিলের আগে আবারও হতে পারে আরপিও সংশোধন। দুর্বল 5 ব্যাংকে বসানো হলো প্রশাসক, নির্বাচন হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে, সেনা সদরের আশা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল, বিশেষ দলকে সুবিধা দিতে শুনানিতে অ্যাটর্নি জেনারেল। চট্টগ্রামে গণসংযোগকালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী। বাংলাদেশ প্রতিদিন। নির্বাচন 5 অথবা 12 ফেব্রুয়ারি, 2টি তারিখ রেখে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। একদিনে গণভোট ও সংসদ নির্বাচনের চিন্তা। ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় 10 নভেম্বর। মাইলস্টোন দুর্ঘটনা, পাইলটের ত্রুটি, প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন, 33 সুপারিশ। খালেদা তারেকের খালাসের পূর্ণাঙ্গ রায়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তথ্য প্রমাণের ভিত্তিতে নয়, রায় ছিল অনুমান নির্ভর। 5 ব্যাংকের গ্রাহক নভেম্বরের শেষার্ধে টাকা পাবেন। দেশ রূপান্তর। নির্বাচনী গণসংযোগে চলল গুলি, বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ, সরোয়ার নিহত। 3 মোটরসাইকেলে আসে 6 শুটার। সেনাবাহিনীর ব্রিফিং, নির্বাচন হলে দেশ আরও স্থিতিশীল হবে। চলমান সংকট নিরসনের আলোচনা অনিশ্চিত, জুলাই সনদ বাস্তবায়ন। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি, জামায়াত আমির। নিউ ইয়র্ক জয় মামদানির। নয়া দিগন্ত। ভিত্তিহীন প্রতিবেদনে জুলাই শহীদ ও পঙ্গুদের আবাসন প্রকল্পে অনিশ্চয়তা।
জুলাই থেকে বাস্তবায়নের প্রকল্প নভেম্বরে অনুমোদনের অপেক্ষায়। চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতার ৭৫% নিরসন। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ পাইলটের ত্রুটি। ইতিহাস গড়ে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তত্ত্বাবধায়ক হবে পরের বার, চলতি ব্যবস্থায় ভোট চায় বিএনপি। দৈনিক ইনকিলাব, গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। আমরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ, সেনা সদরের ব্রিফিং। সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন। এখনও মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন, হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না তথ্য উপদেষ্টা। নির্বাচনী সমঝোতা করে আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই, শফিকুর রহমান। সাভারের লাশ পোড়ানো মামলায় সজীবের সাক্ষ্য। পুলিশের পিকআপে জ্বলছিল কয়েকটি লাশ, পোড়ানো হয় সজলকে। বণিক বার্তা, ভেঙে দেওয়া হলো পর্ষদ, চাকরি গেল এমডিদের, দায়িত্ব নিলেন প্রশাসক। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। সেনা সদরের ব্রিফিং, নির্বাচনের সময় ১ লাখ পর্যন্ত সদস্য মোতায়েন করবে সেনাবাহিনী। দ্য ডেইলি স্টার, BNP nominee for CTG 8 shot, 1 killed. Incident occurred at a voter outreach event. A new era for New York. Mamdani makes history in Big Apple. Mayoral win challenges Trump. Boost for Democrats ahead of midterms. Draft law forbids unlawful surveillance. If passed, it will dismantle the NTMC. New age, no more unauthorized surveillance on citizens. Draft telecommunication ordinance propose no internet shutdown. India to begin air exercise in boarding region today. Bangladesh Army says nothing to worry. Pilot error behind milestone crash prove shifting of BF flight. Training outside Dhaka recommended. দর্শক, আপনারা শুনছিলেন, এবার যাব মূল আলোচনায়। প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম, আপনি আজকের পত্রিকায় শিরোনামগুলো শুনছিলেন এবং সবগুলো পত্রিকায় যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, মানে নির্বাচনী জনসংযোগকালে গুলির ঘটনা এবং সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। পাশাপাশি যে বিষয়টা আসছে, সেনা সদরের যে ব্রিফিং, আগামী নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার ক্ষেত্রে তাদের প্রায় ১ লাখ সেনা সদস্য মাঠে থাকবেন, এই বিষয়টা আসছে। আরেকটা বিষয়, জোট নিয়ে বিএনপির যেমন ভাবনার বিষয় আছে, পাশাপাশি জামাত যেটা বলছে তারা জোট নয়, তারা নির্বাচনী সমঝোতা করবে। আরও কিছু বিষয় আসছে এবং মামদানির বিষয়টা সব পত্রিকাগুলো আপনি দেখছেন যে ফলো করে প্রচার করা হয়েছে। শুরুতে আমি যেটা নির্বাচনী জনসংযোগে এই যে ঘটনা ঘটলো, আর নির্বাচন তফসিল এখনও ঘোষণা হয়নি, তবে একটা আশঙ্কা ছিল, এইটার বিষয়ে আমি একটু শুনবো। যে একজন মারাও গেলেন। আপনাকে আবারও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আজকের এই চলমান অনুষ্ঠানের যারা ক্যামেরার নেপথ্যে কাজ করছে তাদেরকে এবং বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুব যে প্রশ্নটি করেছেন, বা পত্রিকায় প্রতিটা পত্রিকারই প্রায় হেডলাইন এটি, যে চট্টগ্রামের এই ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা আসলে রাতে 9:30টায় এসছে, রাউজানে প্রায় 5 জন গুলিবিদ্ধ। তো এটা খুবই উদ্বেগজনক এবং এটা মানে আমি তীব্র ভাষায়, কঠিন ভাষায় এর নিন্দা জ্ঞাপন করছি এবং এর একটা সুষ্ঠু, নিরপেক্ষ, সুন্দর তদন্ত খুব দ্রুত সময়ে হয়ে যারা ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমি নিজে কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে, এবং আমি গণসংযোগ করেছি প্রচুর। তখনও পর্যন্ত এ ধরনের কোনো বিষয় মাথার মধ্যে আসেনি যে আমি নিজেও গুলিবিদ্ধ হতে পারি। কিন্তু মনোনয়ন পাওয়ার পর প্রাথমিক সম্ভাব্য বলা হচ্ছে, গণসংযোগ করছে, একটা ফ্রি ফেয়ার ইলেকশন মানুষ প্রত্যাশা করছে, একটা শান্তিপূর্ণ পরিবেশে মানুষ নির্বাচন প্রত্যাশা করছে। সেই সময়ে এসে শুরুতেই মানে এমন কেবল বিগিনিং, 1-2 দিন গিয়েছে মাত্র। কয়েকদিন আগে জাতীয়তাবাদী দলের
মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্টির গঠনতন্ত্র অনুসারে মিটিং করে 237 জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। তারা প্রত্যেকেই এলাকায় কাজ করবেন এবং কাজ করতে যাচ্ছেন, গণসংযোগ করবেন। এই সময় যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা ভয়ঙ্কর ব্যাপার। এটা সত্যিই আমাদের জন্য উদ্বেগের এবং পুরো নেশন জাতির জন্য উদ্বেগের। আমরা হতভম্ব হয়ে গিয়েছি। গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যেতে পারতেন, পায়ে গুলি লেগেছে, তার পাশে একজন মারা গিয়েছে, এরপরে আবার 5 জন। কারা করলো এত সাহস? আমরা যে সবসময় আমাদের এই মানুষগুলো যে সবসময় মনে করছে যে এইখানে খুব অনেকগুলো অদৃশ্য শক্তি নানানভাবে কাজ করছে, এটা কি তার নমুনা? নির্বাচনকে কি পিছিয়ে দেওয়ার কোনো বানচালের কোনো নমুনা? এই সমস্ত শঙ্কা কিন্তু তৈরি হচ্ছে এই ঘটনার মধ্যে দিয়ে। এবং প্রত্যেক প্রার্থী এবং মানে যারা গণসংযোগ করছে, আপনি সংখ্যার কথা বলছেন, তার মানে এখানে কি আপনি অন্য কোনো ইন্ধন পাচ্ছেন? এটা তো তদন্ত হবে, এটা প্রক্রিয়াধীন। তবে আমরা তো অনুমান করতেই পারি সেন্সর অ্যান্ড নেভিগেটিং পাওয়ারে। কারণ এরকম কেন ঘটনা ঘটবে এরকম সময়ে, যেখানে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন আমরা দেখতে চাই, করতে চাই, এবং তার জন্য যা যা করা লাগবে তাই তাই করব বারবার বলছেন। সেখানে তিনি এইরকম একটা ঘটনা যখন ঘটে যাচ্ছে, তখন শঙ্কিত হওয়ার বা অন্য কোনো হিডেন পাওয়ার এখানে কাজ করছে কিনা সেটা নিয়ে মানুষ সন্দেহ করতে পারে। কারণ এটা তো অনেক কথাবার্তা আসতেছে আমাদের নির্বাচনে বানচালের যে ষড়যন্ত্র। আরেকটা বিষয়, এই যে এই চট্টগ্রামে যে ঘটনা ঘটলো, রাউজানে গুলির ঘটনা ঘটলো, অন্য যে সারা দেশব্যাপী যে নির্বাচনী যে এলাকা, বিভিন্ন এলাকা, সেটার উপর এর প্রভাবটা আপনি কীভাবে দেখছেন? এটার উপরে প্রভাব আছে, কারণ প্রত্যেকেই এখন মানে এটা এই ধরনের সহিংসতা কিংবা এই ধরনের ঘটনা একজন প্রার্থীর পরিবারে, প্রার্থীর আত্মীয় স্বজনের মধ্যে, একজন প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে একটা মনোভাব তৈরি করে যে কখনো প্রতিবাদী হয়, কখনো সাহসী হয়, কখনো ভীত হয়, ভীত সন্ত্রস্ত হয়। নানান ধরনের ডাইমেনশন, ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। এই যে এর প্রভাব, যেহেতু প্রথমের দিকেই ঘটনাটা ঘটল, তাহলে এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর এবং এই সরকারের উপরে দায় বর্তাবে। সেই সরকার কি করবে সেটার উপরে নির্ভর করে অন্যান্য প্রার্থীরা বাংলাদেশে যারা কাজ করছে তাদের মুভমেন্টগুলো তৈরি হবে, এটাই আমার কাছে মনে হচ্ছে। ডক্টর সাইফুল ইসলাম, কালকে সেনা সদরে একটা ব্রিফিং ছিল এবং সেখানে বলা হয়েছে যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার জন্য সেনা বাহিনী সর্বাত্মক চেষ্টা তাদের থাকবে এবং তারা করবেন, এবং তাদের প্রায় 1 লাখ সদস্য মাঠে থাকবেন। পাশাপাশি অন্য আইন শৃঙ্খলা বাহিনী তো তারা সবসময় বলেই যাচ্ছে। এই যে নির্বাচনের যে শঙ্কা দূর করার জন্য তারা কাজ করবেন, পাশাপাশি এই ধরনের ঘটনা, এর প্রভাবটা সামনে যে ইলেকশনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের আসলে ভূমিকাটা আসলে কোন দিকে যাবে, কি হবে, কিংবা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় আমাদের যে অন্য আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিভাবে জোটবদ্ধভাবে কাজ করতে পারে? দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী কথাটা বলবার আগে আমরা সবসময় দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী কথাটা বলে থাকি। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই গণঅভ্যুত্থানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের মাধ্যমে একটা ট্রান্সশিপমেন্ট যেটা ঘটেছে চমৎকারভাবে, এবং দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তাদের যে সহায়ক ভূমিকা, এটা প্রশংসা করতে হবে। এবং তারপরেও তারা যে এই যে এত মাস ধরে, প্রায় 14 মাস ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে ময়দানে আছে এবং কাজ করছে, এটারও একটা প্রশংসার দাবিদার। যে আজকে এই পর্যন্ত, কারণ যে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে সরকারের পরিবর্তন ঘটেছিল আইন শৃঙ্খলার, যেখানে কোনো থানায় কোনো পুলিশ ছিল না, কোনো ফাংশন করছে না, ট্রাফিকিং ছিল না, সেখানে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা দেশে একটা মিনিমাম জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। সেনাবাহিনীর সঙ্গে
সেনাবাহিনী একা একটা আইন শৃঙ্খলা বাহিনীর সংগঠন নয়, সংস্থা নয়। সেনাবাহিনীর সঙ্গে বিজিবি আছে, আনসার, পুলিশ এবং অন্যান্য সংস্থা যেগুলো আছে, তারাও একত্রিতভাবে সমন্বিতভাবে কাজ করবে এবং কাজ করে। সেনাবাহিনীর প্রধান জনাব জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু প্রথমের দিকেই বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন, এবং তিনি বা সেনাবাহিনী থেকে বারবার বলা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত দেশে স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে। এই ব্রিফিংয়ের মধ্যেও কিন্তু তারা কথাটা বলেছেন যে নির্বাচনটা যত সুষ্ঠু এবং যত দ্রুত সম্পন্ন হবে দেশে স্থিতিশীলতা ইত্যাদি ফিরে আসবে। কিন্তু তাদের যে ডিপ্লয়মেন্ট, কালকে আরেকটা নিউজ ছিল যে প্রায় 50% সেনাবাহিনী তারা আবার ব্যারাকে ফেরত নিচ্ছেন। তো এইসব বিষয়গুলো অনেক মানুষের মধ্যে নানান বিষয়ের মানে হাইপোথেটিক্যাল ইমাজিনেশন অথবা চিন্তার থটসগুলো তৈরি করছে যে এইরকম একটা মুহূর্তে যখন নির্বাচন শুরু হচ্ছে তখন কেন সেনাবাহিনী 50% ডিপ্লয়মেন্ট উইথড্র করছে। তারা বলছে যে তাদের রেস্ট দরকার। তাহলে তাদের পরবর্তী ফেজে 4-5টা গ্রুপ আছে, অন্য 50,000 বা 50%কে ডিপ্লয় করে সমান করতে পারে এবং তাদের একটা সিস্টেমে যেতে পারে। দেশের এটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র উদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদির বিষয় এখানে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক, তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এটা আমরা জাতি ধরে নিয়ে আছে এবং বিশ্বাস করে, এবং সকলে সেটা আস্থা রাখতে চায়। আপনি কি মনে করেন যে যেহেতু সামনে ইলেকশন, এখন তফসিল কদিন পরে ঘোষণা করা হবে, এর মধ্যে এই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি অন্য কোনো দিকে, অর্থাৎ এই ধরনের ঘটনা বা অপ্রীতিকর ঘটনা আর না ঘটতে পারে, এই কারণে সেনাবাহিনী অন্যান্য প্রশাসনের যারা আছে ল এনফোর্সমেন্ট, তাদের সকলকে মাঠে অ্যাক্টিভলি তাদের থাকা খুব প্রয়োজন? সেটা তো অবশ্যই, কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আছে। সেটা হলো যে 17 বছর ধরে, বিশেষ করে 15-16 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, এবং তাদের যে পলিটিক্যাল কালচার, সেই পলিটিক্যাল কালচারে তাদের সংগঠনের ছাত্রলীগ, যুবলীগ থেকে নিয়ে এসে প্রশাসনে সহ বিভিন্ন জায়গায় তারা দিয়ে গিয়েছে। সকল সেক্টরে, বাংলাদেশের শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, এবং পুলিশ প্রশাসন সহ সব জায়গায়, অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারিতে বলেন, সমস্ত, নির্বাচন কমিশন, এইরকম একটা পরিস্থিতিতে তাদের সংখ্যা অনেক বেশি। তাদের তো আগে ইরাডিকেট করতে হবে, তাদেরকে ওই সমস্ত জায়গাটা থেকে সরিয়ে কিংবা বিচ্ছিন্ন করে তাদের সেই রিশাফলিংটা তো অন্তর্বর্তীকালীন সরকার এতগুলো সময় পার করার পরেও কেন করেননি? এটা কি তাদের দুর্বলতা কিনা, এইটা মানুষ প্রশ্ন করছে। যতক্ষণ পর্যন্ত ওই কাজটা না করা হবে ততক্ষণ পর্যন্ত, কারণ একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে একটা কথা আছে, মানুষ ভোট দিয়ে যাবে কিন্তু রেজাল্ট ভিন্ন, এটাও হতে পারে। তো তাহলে এই মেকানিজমগুলো তৈরি হয় যারা করে, যে ওয়েপনগুলো কাজ করে, সেটার মধ্যে হলো এই প্রশাসনে কর্তা ব্যক্তিরা। তো তারা যদি এইভাবে এক্সিস্টিং অবস্থায় থাকে তাহলে সেনাবাহিনী ভূমিকা নিয়ে কি করবে সেটাও প্রশ্ন লাগে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য মানে আমি প্রায়ই এই কথাটা বলি যে এখন দেশের যেমন ধরেন যে আফটার 5th ঢাকা শহরে কোনো ট্রাফিক ছিল না, আমাদের বাচ্চারা বা আমরা সকলে মিলে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করেছি। একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহিষ্ণুতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, অত্যন্ত সাহসের সঙ্গে এসে এই ভোট কেন্দ্রগুলোকে, যাতে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, একটা নির্বাচিত সরকার গঠিত হয়, সেই চেষ্টাটা করতে হবে। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে এবং সেনাবাহিনী যারা আছে তারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। এবার একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে আরেকটি খবর যে আমাদের জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুর, তিনি বলছেন জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত। এই বিষয়টা নিয়ে একটু শুনবো আপনার, যে তারা হচ্ছে কালকে এই নিউজটাও বেশ গুরুত্ব দিয়ে সব পত্রিকায় এটা এই কথাটা তো একটা পজিটিভ ভাইব নেশনকে দেয় জামাত ইসলামীর
পক্ষ থেকে যে কথাটা এসছে, এবং আসলে একটা ন্যাশনাল কনসেনসাস দরকার, এবং রিকনসিলিয়েশন করতে হলে আমি একটু আগে যেটা বললাম, প্রত্যেক পার্টির মধ্যে ওই ধরনের চিন্তাটা আসতে হবে যে আমরা এই দেশটাকে গঠন করতে চাই, আর দেশটাকে গঠন করতে হলে বিবাদে জড়িত হয়ে, বিভেদে বিভক্ত হয়ে, একদম সংঘাত সংঘর্ষে লিপ্ত হয়ে এটা সম্ভব হবে না। তো যদি তারা করেন, এটা একটা ভালো দিক, বা অন্যান্য দল যারা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দল, তারা ওয়েলকাম করা উচিত। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার কথাটা বলছেন যে তারা যদি সরকার গঠন করে, তাহলে ফ্যাসিস্ট বিরোধী, আওয়ামী বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে সকল রাজনৈতিক দলগুলো ছিল, তাদেরকে নিয়ে দেশের গঠন করার জন্য একটা জাতীয় সরকার গঠন করবে। তাহলে নির্বাচনের নানান স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু রাজনীতিতে তো শেষ কথা বলে আমরা কিছু পাই না, হয় না। আবার কয়দিন পরে চেঞ্জ হতে পারে, ডিফারেন্ট। তবে স্থিরতার জায়গা থেকে এসে প্রত্যেককে নির্বাচনমুখী হওয়া উচিত। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা করেছেন 2024-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন যাতে কোনোভাবে বানচাল না হয়, পিছিয়ে না যায়, সেই ব্যবস্থার জন্য প্রত্যেক রাজনৈতিক সচেতন নাগরিকদের থাকতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। মাইলস্টোন ট্র্যাজেডি, যেটার তদন্ত প্রতিবেদন কালকে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হলো, যেখানে 36টি তাজা প্রাণ ঝরে গেছে। 28 জন কোমলমতি শিক্ষার্থী ছিলেন, 3 জন শিক্ষক, 3 জন অভিভাবক তারা। এবং রিপোর্টে যেটা বলা হয়েছে, যেখানে পাইলটের উড্ডয়ন ত্রুটি ছিল, এবং তদন্ত কমিটির সুপারিশ করা হয়েছে বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ রাজধানীর বাইরে সরিয়ে নেওয়া। একটু শুনবো। এটা খুব মর্মস্পর্শী, খুব ট্র্যাজিক ঘটনা ছিল। মানে ওই কয়দিন এখনও যখন মনে পড়ে কথাগুলো, তখন বাচ্চাদের মুখগুলো যখন ভেসে ওঠে, তখন ট্রমাটাইজ হয়ে যায় যে এ ধরনের একটা দুর্ঘটনা আমরা নেশন হিসেবে কিভাবে মেনে নিতে পারি। মেনে নেওয়া খুব কঠিন ছিল। এবং তখন বা তার আগেই, মানে পৃথিবীর খুব কম দেশে, সম্ভবত আমি অনেক দেশে ঘুরেছি, অনেক দেশে, 27-28টা দেশে ঘুরেছি, কম দেশেই দেখেছি যে এইভাবে লোকালয়ের মধ্যে এয়ারপোর্ট, উড্ডয়ন, টেক অফ ইত্যাদি। এবং একজন ট্রেইনি পাইলট, তিনি একটা বিমান নিয়ে যাবেন, তাকে যারা গাইড করছিল বা তাকে যারা ইনস্ট্রাক্টর ছিল, তাদের কতটুকু সচেতনতা ছিল, এসব বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে। এখন যেহেতু একটা তদন্ত কমিটি গঠিত হয়েছিল, এবং তদন্ত কমিটি একটা রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের উপরে আমাদেরকে আস্থা রাখতে হবে আপাত দৃষ্টিতে, আপাত জায়গায়। এবং যে সুপারিশগুলো আছে অবশ্যই সেগুলো, এবং প্রশিক্ষণের বিষয়, যেটা আগে থেকে এই কথাটা আসছিল যে প্রশিক্ষণ বিমান রাজধানীতে নয়, যেন বাইরে করা হয়, এই বিষয়টা। আমি আরেকটু বিষয় যেটা এই তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসছে, যে স্কুল ভবনটি রাজুকের অননুমোদিত বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি। ভবনের সিঁড়ি ছিল মাত্র একটি। যদি রাজুক বিল্ডিং কোড মানা হতো, তাহলে হয়তো এই হতাহতের সংখ্যাটা আরও কমতো বলে এখানে মন্তব্য এসেছে। তা আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমরা যে কোনো দুর্ঘটনার পর, যে কোনো কিছুর পর রাজুকের অনুমোদন নেই, ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেই, এই বিষয়গুলো কেন আসে? আগে কেন আসে না? তারা কি করে? এগুলো ভীষণভাবে ল্যাম এক্সকিউজ, ফানি। এবং এই অভিযোগগুলো সবসময় আসতেছে, কোনো কাজ হচ্ছে না। এ ধরনের কথা উচ্চারণ করা জাতির সঙ্গে বা জাতির ইমোশনের সঙ্গে, আবেগের সঙ্গে, অনুভূতির সঙ্গে মানে তামাশা করা, ফান করা, ইট শুড নট বি। এটা যেমন ধরেন উত্তরায়, যেখান দিয়ে বা আপনার নিকুঞ্জের ওপর দিয়ে, যেখান দিয়ে বিমানগুলো ওঠে নামা করে,
এখানে কিন্তু রাজুকের প্ল্যান ছিল, উত্তরায় প্ল্যান ছিল যে 4 তলার উপরে হবে না, কিন্তু 4 তলার উপরে হয়ে গেল অসংখ্য বাড়ি, এবং অসংখ্য বাড়ি। একটা বিল্ডিং আমরা ভাঙতে দেখলাম না। না, এটাই তো মানে অদ্ভুত ব্যাপার এইগুলো। আমরা আমাদেরকে হতাশ করে এই সমস্ত ঘটনা। এবং রাজু কতগুলো প্রতিষ্ঠান এত ভয়ঙ্করভাবে করাপ্টেড, আপনি ছোট্ট একটা কাজ নিয়ে যাবেন, দিনের পর দিন হয়রান হবেন, এবং আপনি অর্থ টাকা ঘুষ না দিলে আপনি কাজটা করতে পারবেন না, যা ইচ্ছে তাই করা যায়। এরকম একটা প্রতিষ্ঠানে, আমি শুধু একটা প্রতিষ্ঠানের কথা বলছি, রাষ্ট্রের অধিকাংশ প্রতিষ্ঠান, কারণ একজন প্রধানমন্ত্রী সেবা যখন দানকারী বলে, যেসব প্রতিষ্ঠানগুলো আছে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠান একদম এই একই ফরম্যাটে। একজন প্রধানমন্ত্রী যখন বলে আমার পিয়নের 400 কোটি টাকা, তার মানে কোথায় আপনার কোন কোন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে গিয়েছে, কোথা থেকে, কোন জায়গা থেকে, এইসব অনিয়মের কারণে ডক্টর সাইফুল ইসলাম জীবন নিয়ে খেলে, বাচ্চাদের জীবন নিয়ে, স্কুলের জীবন নিয়ে আজকে এগুলো তৈরি করে, এই ধরনের কথা বলে, এটা মানে মেনে নেওয়া যায় না। আরেকটি খবর সব পত্রিকায় এবং খুব গুরুত্ব দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বিলুপ্তির পথে 5 ব্যাংক। এটা আমরা বেশ কিছুদিন ধরে শুনে আসছিলাম যে তারা আরেক মার্চ করবে, একসাথে মার্চ করবে, সেটা অবশেষে করা হলো এবং সেখানে একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং পাবলিকের টাকার বিষয় সেখানে একটা নির্দেশনা এসেছে কিভাবে করে দেয়া হবে। তো এটার বিষয়ে আমি একটু শুনবো। এই যে মানুষ টাকা রাখলো, তারপর ব্যাংকগুলা এখন মানে একদম দেউলিয়া হয়ে গেল, এটা আসলে মানে আপনি কিভাবে দেখছেন? এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। একটা বিষয়ে আপনাকে বলি, আজকের সকল পত্রিকাতে, শুধু বাংলাদেশের পত্রিকায় নয়, সারা বিশ্বের সকল স্বনামধন্য পত্রিকা সহ ছোট বড় বড় সব পত্রিকাতে একটা নিউজ আছে এই জোহরান মামদানির উপরে, যে তিনি নিউ ইয়র্কে, আমি একদম শেষ দিকে, তো আমার প্রশ্নটা আমি বলি যে এই যে গ্রাহকের যে হাজার হাজার কোটি টাকা, আসি প্রশ্নটাই এইখানে লিঙ্ক করতে হবে আপনাকে এই কথার সঙ্গে। তো তিনি কিন্তু তিনি যে নির্বাচনে জয়ী হয়েছেন, সেই জয়ী হওয়ার মধ্যে এই যে কম আয়কারী ব্যক্তিদেরকে তিনি কি কি ফ্যাসিলিটিস দিবেন, সেটা ছিল তার কাজ, মানে প্রথম জায়গা তিনি ওইটা হাইলাইট করছেন 4-5টা ভাষায় তিনি যা জানেন। বাংলাদেশে শ্রমজীবী মানুষ, এই যে চাকরি, কত 5,000 চাকরি চলে যাচ্ছে, শ্রমজীবী যারা খেটে খায়, 7,000, মানে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন, যারা ব্যাংকের এমডি ছিল, চেয়ারম্যান ছিল, এই ছিল সেই ছিল, এবং ঋণ খেলাপি, ঋণ দিয়েছেন, অজায়গায় ঋণ দিয়েছেন, সব কিছু করে এই 7,000 মানুষকে আপনি বেকার করে দিলেন। তার এই নির্যাতনটা তাদের উপরে। আমি এই নির্যাতিত মানুষের পক্ষে, আমি বলবো এটা অনুচিত, এটা সরকারকে পুনর্বিবেচনা করা উচিত এবং যে কোনো উপায়ে এই 7,000 মানুষকে বাংলাদেশ রাষ্ট্রের ফিনান্সিয়াল সেক্টরের যে কোনো কাজে লাগানো উচিত। আমি তাদের পক্ষে মানে কথা বলবো যে এটা অনুচিত কাজ, এটা রাষ্ট্র এই মুহূর্তে এসে এগুলো করার কোনো দরকার নেই। একদম শেষ দিকে আমরা শেষ করবো একটা ভিনদেশি বড় খবর দিয়ে, সেটা হচ্ছে মামদানির জয়। জি জি। এবং নিউ ইয়র্কের 400 বছর ইতিহাসে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম মেয়র তিনি, প্রথম মুসলমান মেয়রও তিনি। তো তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, সবকিছু মিলিয়ে এটা কিভাবে দেখছেন আপনি? এখন এটা আসলে আমাদের বলছিলাম সেটা হলো যে এটা সারা পৃথিবীতে আজকের নিউজ। এটা আমরা তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে, এই দক্ষিণ এশিয়ার মানুষ হিসেবে, এই সাবকন্টিনেন্টের মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে, আই এম এ প্রাউড মুসলিম, এই যে জায়গাটা থেকে এটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার, ভীষণভাবে সিগনিফিক্যান্ট ব্যাপার। এবং হলো যে নিউ ইয়র্কের মতো জায়গা, এই জায়গাটাতে সম্ভবত লস অ্যাঞ্জেলস এবং তার বাইরে সবচেয়ে এক্সপেন্সিভ সিটি হলো নিউ ইয়র্ক। তো সেখানে মেয়র পদে এরকম একজন মুসলিম, যে দেশে মুসলিমদের জন্য বা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম পরিচয় দেওয়াও মুশকিল হয়ে পড়ে এবং ইসলামোফোবিয়া সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, সেইখানে একজন মুসলিম যিনি ভারতীয় বংশোদ্ভূত এবং যার বাবা, তার জন্ম উগান্ডায় এবং তার বাবাও খুব বিখ্যাত একজন মাহমুদ মামদানি, তিনি
আপনার কলম্বিয়ান ইউনিভার্সিটির প্রফেসর এবং নৃবিজ্ঞানের নৃতত্ত্ববিদ, সারা পৃথিবীব্যাপী তিনি কাজ করেন এবং তার মা একজন ফিল্ম মেকার। তো এই জায়গাটাতে এসে তিনি খুব চমৎকারভাবে এটা এটা সারা বিশ্বের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য এবং সারা বিশ্বে যারা রাজনীতি করে নেতৃত্বের জন্য একটা বিরাট এক্সাম্পল। তিনি এক্সাম্পল এবং যারা আদর্শের রাজনীতি করে, যারা সততার রাজনীতি করে, যারা ন্যায়নিষ্ঠতার রাজনীতি করে, যারা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে, মানুষের গ্রাসরুট লেভেলের প্রবলেমগুলোকে করতে পারে, তাদের জন্য তিনি একটা আইকন। ধন্যবাদ প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম আপনাকে আমাকে বাংলাদেশে আরেক মিনিট আসার জন্য। আপনি- একদম সময় স্বল্প, শেষ দিকে তো আমরা। ঠিক আছে। দর্শক, ফ্রন্ট পেজ Thank you, আজ এই thank পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।